পরদিন বিকেল বেলায় মায়ের ধ্যানের মাধ্যমে আমি নিজেকে প্রস্তুত করছি ওই ভয়ঙ্কর আত্মাকে হারানোর জন্য আর এই পরিবারকে রক্ষা করার জন্য। আজ যদি তেমন ভালো বুঝি তবে আজই আমি যজ্ঞে বসবো। এমন সময় কুঞ্জ আমার ঘরে আসে। সাদিকা মা, আপনি বলেছিলেন বিকেল বেলায় আপনি আমাদের ওই পুকুরটা দেখতে যাবেন, তো এখন কি যাবেন? হ্যাঁ হ্যাঁ বাবা, যেতে তো হবে, না গেলে তো আর হবে না। দিন দিন তোমাদের পরিস্থিতি আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। চলো বাবা চলো। আমি আর কুঞ্জ বেরিয়ে গেলাম। আমি যত এগোচ্ছি পুকুরটার দিকে ততই যেন আমার মনের ভিতর অস্বস্তিটা বাড়ছে। এটাই কি তবে তোমাদের সেই পুকুর বাবা কুঞ্জ? আগে হ্যাঁ বুড়িমা, এটাই আমাদের সেই পুকুর। কিন্তু এ কি, পুকুরের মাঝখানে ওটা কিসের কালো কালো একটা ধোঁয়া? আমি বুঝতে পারলাম যত সমস্যার জট এই পুকুরটায়। কুঞ্জ এটা ঠিকই দেখতে পাচ্ছে না। এখন আর এখানে থাকা ঠিক নয়। চলো বাবা কুঞ্জ, এখান থেকে এখন চলে যাওয়া যাক। আমি কুঞ্জকে নিয়ে চলে আসলাম ঠিকই, কিন্তু কেমন যেন অস্বস্তি ওদের বাড়িটাকে যেন চাপ চাপ অন্ধকারে গ্রাস করেছে। হঠাৎ একটা চিৎকার শুনতে পেলাম। আপনি আপনি কি কোনো আওয়াজ শুনতে পেলেন বুড়িমা? পেয়েছি বই কি, চলো কুঞ্জ তাড়াতাড়ি, নিশ্চয় কোনো একটা বিপদ ঘটেছে। আমি আর কুঞ্জ ঘরে ঢুকলাম, কিন্তু এ কি, ঘরের এই কি ভয়ঙ্কর অবস্থা! পুরো ঘরটাকে এক আষ্টে গন্ধ জুড়ে আছে। এক ঘূর্ণিঝড়ের মতো হাওয়া জানলা দিয়ে বেরিয়ে গেল। আর কুঞ্জোর বাবা আর মা নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। দেখে বোঝাই যাচ্ছে তাদেরকে কেউ নৃশংসভাবে হত্যা করেছে। মা, এইসব কি হয়ে গেল? কুঞ্জ তার মায়ের পাশে বসে খুব জোরে জোরে কাঁদতে থাকলো। সাদিকা মা, আপনি থাকতেও আমার বাবা মা এইভাবে মারা গেল, আমার সব শেষ হয়ে গেল, আমি এবার কি করব? কুঞ্জর কথা শুনে আমার একটু খারাপ লাগলেও কিছু করার নেই, কারণ এটাই নিয়তি। তাই আমি কুঞ্জকে বললাম, দেখো বাবা কুঞ্জ, যা হওয়া তা হয়ে গেছে, কিন্তু যেটা আছে সেটা আমাদেরকে বাঁচাতে হবে। তাই তুমি এখন চলো আমার সাথে, সব কিছুকে রক্ষা করতে হবে, এখনো ধ্বংসের বাকি আছে তো। ঠিক বলেছেন, আমি এর শেষ দেখে ছাড়বো। চলুন চলুন, আপনি কোথায় নিয়ে যাবেন আমায়, চলুন। আমি কুঞ্জকে নিয়ে সেই পুকুরের দিকে এগোলাম। এই বাড়িতে কি ঘটে চলেছে আমি হয়তো কিছুটা আন্দাজ করেছি। পুকুরে যখন পৌঁছালাম তখন আমি একটু অবাক হলেও কুঞ্জ তার থেকেও বেশি অবাক হলো, কারণ সামনে যে দৃশ্য তা অতীব ভয়ানক। কাঁদে না মা, একটু আগেই তো দুটোর ঘাড় মটকে এসেছি, এখনো তো একটা বাকি। ওই একটার ঘাড় মটকাতে পারলেই আমাদের শান্তি, তাই না? একদম কাঁদে না। বাবাটা না খুব দুষ্টু, আমাদেরকে বাঁচতেই দিল না। এত সবের মধ্যে কুঞ্জ আর থাকতেই পারলো না, সে এবার অস্ফুট কণ্ঠে বলেই ফেললো, বৌদিমণি, এ তোমার কি অবস্থা? তার মানে আমাদের বাড়ি যা কিছু হচ্ছে এইসব তুমিই করেছো? সে এবার আমাদের দিকে ঘুরে তাকালো। না কুঞ্জ, তুমি আমাকে ভুল বুঝো না। তুমি জানো না ওরা এক একটা মানুষ রূপে পিশাচ। ওরা আমার সম্বন্ধে যা যা বলেছে সব মিথ্যে। তুমি সত্যিটা এখনো জানো না। আমি সত্যিটা তোমাকে অনেকবার বলতে চেয়েছি, কিন্তু সুযোগ পাইনি।
তবে শোনো, সেদিন রাতের ঘটনা। সেদিন রাতে আমি যখন প্রসব বেদনায় ছটফট করছি, তখন বাবা মশাই আর তোমার দাদা বাইরে অপেক্ষা করছিল। দীর্ঘ লড়াইয়ের পর আমার কল আলো করে এলো আমার এই ছোট্ট মেয়েটা। আমি তখন অচৈতন্য হয়ে আছি। ওরা কুঞ্জর মা, দেখ দেখ তোদের ঘরে লক্ষ্মী আইছে। লোককে না তো আরো কিছু। মুখ পুরীকে আমি কতবার করে বললাম আমাদের এক নাতি চাই, তা না করে জন্ম নিল এক মাইয়া। দূর দূর দূর। ওরে ওইরাম করে কইতে নেই, মেয়ে হলো মা লক্ষ্মীর রূপ। সে ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। তুমি তো এখন বাড়ি যাবে, যাওয়ার সময় আমার কর্তার ছেলেকে ডেকে দিয়ে যাবে। দাইমা আর কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে যায়। ওরে ওরে তোরা যা, গিয়ে দেখকে তোদের ঘরে মা লক্ষ্মী এসেছেন। ঠিক আছে ভাইমা, তুমি এখন বাড়ি যাও, আমরা গিয়ে দেখছি, তুমি যাও। ওরে ও বাপ যতীন, দেখ এই সর্বনাশী মেয়ে কি সর্বনাশ ঘটিয়েছে। লক্ষ্মী ছাড়া সেই আবার এক মেয়েকে জন্ম দিয়েছে। না, আমি ওই মেয়েকে চাই না, আর সাথে ওই অলক্ষ্মী বউটাকেও চাই না। তুমি ওদেরকে মেরে ফেলে দাও, আমি ওদের আমার চোখের সামনেই দেখতে চাই না। তুমি এক্ষুনি ওদের কোনো একটা ব্যবস্থা করে দাও। ঠিকই বলেছে গিন্নি যতীন, যে মেয়ে শ্বশুর বাড়ির লোকের ইচ্ছাই পূরণ করতে পারে না, ওই পুলোটা মেয়ের বেঁচে থাকাই উচিত না। তুমি এক্ষুনি ওর একটা কোনো ব্যবস্থা করো। ঠিক বলেছো তোমরা, আমি এক্ষুনি এদের দুটোকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে দেবো। দরকার নেই এদের মতো মেয়ের। ব্যাস, তারপর সব শেষ। প্রসব বেদনার যন্ত্রণায় আমি এমনিই দুর্বল ছিলাম, তাই নিজেকে আর নিজের সন্তানকে আমি রক্ষা করতে পারিনি। ওরা প্রথমে আমাকে বালিশ চাপা দিয়ে মারলো, তারপর আমার সন্তানটাকে গলা টিপে হত্যা করলো। এখন তুমিই বলো কুঞ্জ, ওদের বেঁচে থাকার কি কোনো অধিকার আছে? না, কখনোই তা নয়। ওদের মতো নরকের কীর্তের বেঁচে থাকারই কোনো অধিকার নেই। আমার তো ভাবতেও লজ্জা করছে, ওদের মতো ছোট মানসিকতার সন্তান আমি। বৌদিমণি, তোমাকে বাধা দেওয়ার মতো সাহস বা মানসিকতা দুটোর মধ্যে কোনোটাই আমার নেই। তুমি দাও তোমার অপরাধীদের শাস্তি, আমি বাধা হব না। আমি অভিভূত কুঞ্জ, তোমার কাছ থেকে আমি এটাই আশা করেছিলাম। যদিও তোমাদের বাড়ির এই ঘটনার মূল কারণ আমি অনেক আগেই আন্দাজ করেছিলাম, কিন্তু আমি তোমার বৌদিমণির কাজে বাধা হয়ে দাঁড়াতে চাইনি। কারণ নারী যে শক্তির আধার, তাকে যে অপমান করবে তাকে এইভাবেই শাস্তি পেতে হবে। তোমরা এখন ফিরে যাও, আমি আমার বাকি অর্ধেক কাজটুকু শেষ করে নিই খুবই তাড়াতাড়ি। আমি আর কুঞ্জ সেখানে আর কোনো কথা না বলিয়ে ওখান থেকে ফিরে আসি। একইভাবে ফিরে এসে কুঞ্জর দাদা মানে যতীনের লাশও আমরা একইভাবে পাই। ছেলেটা একা হয়ে যাবে বলে আমি কিছুদিন ওখানে থেকে যাই। তারপর ওই বাড়িতে একটা মা কালীর নামে পুজো করে আমি দুদিন পর ওই বাড়ি থেকে বেরিয়ে আসি। বুঝলি তো কুঞ্জ ছেলেটা বড় ভালো, কিন্তু ওর বাবা মা তো ওর বাবা মা মারা গেল। আর নারীকে কখনো অপমান করতে নেই। নারী হচ্ছে মায়ের জাত, সাক্ষাৎ মা মহামায়ার অংশ। সত্যি মানুষ কত ছোট মনের হতে পারে বুড়িমা। এই গল্পটা বা এই কাহিনীটা না শুনলে আমি জানতেই পারতাম না। ওরা একটা সদ্যজাত শিশুকেও ছাড়লো না। যাই হোক, ওরা ওদের পাপের শাস্তি পেয়েছে। এখন চলো বুড়িমা, সামনের গ্রামেও তো যেতে হবে ওই গ্রামটাকে রক্ষা করতে। হ্যাঁ বাচ্চা, চল দেখিনি, না জানি সামনে আবার কোন বিপদ অপেক্ষা করছে। জয় মা মহামায়া, জয় মা মহামায়া।